সুখ আসলে কোথায়? সুরম্য অট্টালিকা, বিলাসী জীবন কিংবা প্রভাব প্রতিপত্তির মতো বিষয়গুলো অনেকের কাছে সুখের উপলক্ষ হলেও এমনও কেউ আছেন যারা সুখ খুঁজে ফেরেন অসহায়, অজ্ঞাত আর স্বজনহীন মানুষের ভিড়ে। বন্ধুত্বের হাত বাড়ান এমন সব মানুষের দিকে যাদের বন্ধু দূরে থাক, সহায়ও কেউ নেই। স্টার নিউজের ঈদের বিশেষ আয়োজন বন্ধুত্বের গল্প অনুষ্ঠানে আজ আমরা তুলে ধরতে চাই এমন এক স্বার্থহীন বন্ধুত্বের গল্প। আপনাদের সাথে আছি আমি এমদাদুল হক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাজারো রোগীর ভিড়ে আশ্রয় হয় নাম ঠিকানাহীন কিছু মানুষের, যারা পরিবার থেকে বিচ্ছিন্ন, স্বজন পরিজন থেকে দূরে। তাদের অনেকে চিকিৎসার অভাবে পড়ে থাকেন হাসপাতালের বারান্দায় বা বাইরে কোথাও। পরিচয় আর দেখাশোনার অভাবে অনেকের মৃত্যু হয় হাসপাতালেই, দাফন হয় বেওয়ারিশ হিসেবে। চট্টগ্রামে এমন অজ্ঞাতদের বড় অবলম্বন মানবিক স্বেচ্ছাসেবী এক যুবক, নাম সাইফুল ইসলাম নেসার। নিত্য ব্যস্ততার ফাঁকে সময় পেলেই যিনি ছুটে যান মেডিকেলের অসহায় রোগীর কাছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অসুস্থ অজ্ঞাত মানুষদের খোঁজখবর নেয়া, তাদের ওষুধ, পোশাক সহ সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতে প্রায় প্রতিদিনই মেডিকেলে ছুটে যান নেসার। পরম মমতায় অজ্ঞাতদের পাশে দাঁড়ান ছায়া হয়ে। সাধারণ রোগীদের সেবা করতে গিয়ে হিমশিম খেতে হয় ডাক্তার, নার্স আর ওয়ার্ড বয়দের। তাই নাম পরিচয়হীনদের সেবার দায়িত্ব নেয় হাসপাতালটিতে বড় আস্থার নাম হয়ে উঠেছেন স্বেচ্ছাসেবী নেসার। যখন রোগীটা আসে তখন প্রাথমিকভাবে স্যারেরা যখন দেখে, স্যারদেরগুলো স্যারেরা করে, তখন আমাদের জায়গাগুলো পরিষ্কার করার ওগুলো নিয়ে নেসার ভাই এখানে ওষুধপত্র রাখছে, তারপর মেডিকেলের সাপ্লাই যেগুলো আছে ওগুলো দিয়ে ওই রোগীগুলো ম্যানেজ করা হয়। নেসার ভাই তো মোটামুটি এখানে মোটামুটি 4 পাউন্ডার যা আছে উনি এনে দেয়, ওগুলো দিয়ে আমরা কাজ করে ফেলি। এরপরে যা লাগে ওনাকে বলা হয়। আমাদের এই মুরাদ আছে, ইকবালে করে কাজগুলো। আমার ওই নেসার ভাইয়ের ইয়াটা ওই ইকবালে দেখাশোনা করে, ওই ইকবালের মাধ্যমে আমরা এখানে সব কাজগুলো করে দিই। আমরা যারা ব্রাদার আছে, নার্স আছে, ওরা কাজগুলো করি। আমাদের এখানে অজ্ঞাত রোগীদের জন্য আলমারি দেওয়া হয়েছে একটা। ওষুধপত্র যা যা লাগে ওনারা এই সব কিছু এখানে আলমারিতে দিয়ে যান। আর অজানা রোগীরা আমরা কয়েকজন আছি, নেসার ভাই সবসময়ই যোগাযোগ করেন, রোগীগুলোর খোঁজখবর রাখেন। আমাদের স্যারেরাও আছেন, স্যারেরাও সবসময় রোগীগুলা খেয়াল রাখেন। আমরা সবাই মিলে মোটামুটি আমাদের এখানে অজানা রোগী অনেকগুলাই মানে এখান থেকে সুস্থ হয়ে তার পরিবারের কাছে পৌঁছায় দিয়েছে। 2007 সাল থেকে অজ্ঞাত রোগীদের নিয়ে কাজ করছেন নেসার। এখন পর্যন্ত অন্তত 1,500 মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। দীর্ঘদিন একা একা কাজ করলেও এখন নেসারের উদ্যোগের সারথি হয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। অজ্ঞাত রোগীদের জন্য ওষুধের ব্যবস্থা, বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে বিশেষ সুবিধা, কেয়ার গিভার নিয়োগের মতো বিষয়ে এখন এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা। হাসপাতালের চিকিৎসক, নার্সরাও দিচ্ছেন সহায়তা। আমি প্রায় নেসারের সাথে 2012 থেকে 13-তে চট্টগ্রাম মেডিকেল কলেজে কাজ করতেছি স্টুডেন্ট লাইফ থেকে। আমার ওই প্রতিষ্ঠান শিশু স্বর্গ এই চট্টগ্রাম মেডিকেলে বিশেষ করে 28 এবং 26 নম্বর ওয়ার্ডের জন্য 4 জন আয়া মাসি যাদেরকে বলে ওদেরকে পকেট মানি দিয়ে আসতেছে 2018 সাল থেকে। ছোট্ট একটা প্রচেষ্টা, যেমন 10 টাকার একটা পানির বোতল অথবা 100 টাকার একটা ইনজেকশন অথবা একটু সেবা যত্ন একটা মানুষকে আবার নতুন জীবন দিচ্ছে। এই যে আনন্দটা, এটা আস্তে আস্তে যখন আমি নিজের ভিতরেও এটা অনুভব করলাম, তখন থেকে এই কাজগুলো করার চেষ্টা করতেছি। এটা খুবই সামান্য, কিন্তু এটার ইফেক্টটা, এটার যে রেজাল্টটা অনেক বড়। ওইটাই হচ্ছে আত্মতৃপ্তি। ওইখান থেকে আসলে ইন্সপিরেশনটা আসছে আর কি। যে সমাজে সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়, অর্থের কাছে ছোট হয়ে যায় রক্তের বন্ধন, সেখানে নেসারের এমন উদ্যোগকে অনুসরণীয় মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ। বলেন, মানবিক মূল্যবোধের এমন কাজে অন্যরাও যুক্ত হলে পাল্টে যাবে পুরো দৃশ্যপট। অনেক সময় দেখা যাচ্ছে কি এই রোগের ওষুধ লাগবে, এখন ওষুধটা কে নিয়ে আসবে? যেটা আমার হাসপাতাল আছে সেটা আমরা দিচ্ছি, যেটা হাসপাতাল নয় যেটা আমরা, তখন এই ক্ষেত্রে স্বেচ্ছাসেবী যথেষ্ট রোল আছে এবং তারা যদি এগিয়ে আসে রোগীদের, এই সমস্ত অজ্ঞাতনামা রোগীদের কিন্তু অনেক উপকার হবে, অনেক উপকার। শুধু অজ্ঞাত রোগী নয়, মেডিকেলের যেখানেই রোগী ও স্বজনরা অসহায় আর বিপন্ন সেখানেই ছুটে যান নেসার। এই যেমন শিশু রক্তরোগ ও ক্যান্সার ওয়ার্ড,
গত 2 বছর ধরে ক্যান্সার আক্রান্ত শিশুদের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার পাশাপাশি সার্বক্ষণিক বিপদে আপদে বড় ভরসার নাম স্বেচ্ছাসেবী যুবক নেসার। আমার বাচ্চার থেকে আমার ক্যান্সার হয়েছে, 2 বছর ধরে ট্রিটমেন্ট চলতেছে। এখন আমি টাকা কালেকশন করি, তারপরে নেচার ভাই এখান থেকে সাহায্য নিই, এখানে ডাক্তাররাও কিছু ফান্ড থেকে আমাকে সাহায্য করে। ওনাকে ফোন দিলে উনি আমাদেরকে মেডিসিন দেয় বা মাঝে মাঝে টাকা দিয়েও সাহায্য করে, পরীক্ষা নিরীক্ষা করায় দেয়, দামি পরীক্ষা হইলে। এরকম করে আমি চিকিৎসা চালাইতেছি। আর অলস আমাদের আর্থিক অবস্থাও খুবই খারাপ। আলহামদুলিল্লাহ, আমি নেসার ভাইয়ের জন্য অনেক দোয়া করি। আল্লাহ উনারা অনেক বছর বাঁচা এরকম সবারই হেল্প করেন, পরিবার সবাইকে আল্লাহ ভালো রাখে। আসলে দিন টাকাগুলো না দিত আমি এখনই আমার করাতে পারতাম না। আমরা চিটাং মেডিকেলে চিকিৎসা চালাচ্ছি এবং কি আমাদের এখানে যে নেসার ভাই আছেন, ভাইয়া আমাদেরকে অনেক সাহায্য করতেছেন। আজকে 2 বছর ধরে ভাইয়া ফার্মেসি ঠিক করে দিচ্ছেন। বড় বড় পরীক্ষাগুলা ভাইয়ার থেকে আমরা সাহায্য পাচ্ছি এবং যদি অ্যামাউন্ট লাগে টাকা, ওটাও ভাইয়া সাহায্য করতেছেন। হাসপাতালে রোগী ছাড়াও অগ্নিকাণ্ড, বন্যা, ভূমিকম্প, বিস্ফোরণের মতো বিপর্যয়গুলোতে সাধ্যমতো ছুটে যান নেসার ও তার সহযোগীরা। উদ্ধার কাজ সহ সার্বিক সহায়তার ব্যবস্থা করেন তারা। পাড়া প্রতিবেশীদের যে কোনো বিপদ আপদেও পাশে থাকেন নেসার। তাই তো আশপাশের মানুষজনের মুখে মুখে কেবলই তার প্রশংসা। তো উনি যে কোনো সময় গরিব দুঃখী মানুষের সাথে ছিল। তারপর কোনো একটা কিছু অ্যাক্সিডেন্ট হলে সামনে আগিয়ে যায়, নিয়ে লোককে নিয়ে গাড়ি বলেছে একটা আছে, ওইটা দিয়ে উনি নিয়ে মেডিকেলে ভর্তি করাই দেয়। সব সময় থাকে ওনার সাথে, মানে গরিব মানুষ সবসময় লেগেই থাকে। আর কোনো একটা মানুষ যদি কোনো বিপদে পারে, আমাদের এলাকার অত্র এলাকার সবসময় ওনাকে ফোন দেয়, ভাই আমাকে একটু হেল্প করো। উনি সবসময় হেল্প করে যায় কোনো গরিবের মানুষের কাছে। না, ও অনেক খুব ভালো মানুষকে কারণ দেয়, আবার যে কোনো সহযোগিতা করে, রুগী অজাত রুগী চিকিৎসা করে, সব কিছু মোটামুটি ভালো। সবাই সব কিছু সহযোগিতা করে। আপাদে বিপদে যে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা হয় দৌড়ে যায় পরে। যেমন ওই কাশিম জুট মিল ওখানে আগুন লাগছে, উনি গাড়িটা নিয়ে লোকজন নিয়ে মেডিকেলে গেছিল, লোকজন নিছে। আর যে কোনো সুবিধা অসুবিধা মানুষের পিছনে থাকে আর কি। আমাদের সাথে ছোটোকাল থেকে বড় হয়েছে, আল্লাহ রহমতের দরবারে শুকরিয়া আদায় করি। খুব ভালো ছিল, আমাদের সাথে বড় হয়েছে, এখানে এখনও আছে, আগেও ছিল, কোনো দুই কথা কিছু হয়নি। ফেনী পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা পাশ করে পোর্টল্যান্ড গ্রুপে চাকরি নেন নেসার। জাহাজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন তিনি। জাহাজের ইঞ্জিনের জটিল কঠিন সব ত্রুটি সারানোর কাজ করতে হয় তাকে। মানবিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিলেও চাকরিতে নিষ্ঠার সাথে কাজ করেন নেসার। সহকর্মীদের সাথেও দারুণ সম্পর্ক তার। ফলে নেসারের মানবিক কাজেরও সহযোগী প্রতিষ্ঠানটির কর্তা থেকে কর্মচারী সব স্তরের লোকজনই। অত্যন্ত ভালো মানুষ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে খুব লাইক করি। একই কোম্পানিতে জব করি আমরা, ঠিক আছে। আমার জানা মতো উনি যতগুলো দেখছি আমি কাজ, ওনার কাজে কোনো ইয়ে নাই, মানে ত্রুটি নাই। আজকে আমাদের এখানে 13 বছর, এই 13 বছরের ভিতরে যদি সে 13 ঘন্টা এখানে কাজ করে, 26 ঘন্টা করেছে মানব কাজে, মানব সেবায়। তো এই জন্য সেটাকে আমরা তাকে যথেষ্ট ইয়ের সাথে দেখি, সদয় দৃষ্টি দিয়ে দেখি। এবং আমাদের কাজ যদি এখানে কমও হয়, ওইটা থেকে আমরা মানে তার মানব সেবাকে আমরা বেশি প্রিপেয়ার করি। তো তার এই কাজের জন্য আমরাও সন্তুষ্ট, যারা সে যে কাজগুলো করতেছে, যারা সেবা পেয়েছে, তারা তার উপরে বেশি সন্তুষ্ট। এত কিছুর ভিড়ে নিজের পরিবারের দেখাশোনাতেও পিছিয়ে নেই এই মানবিক মানুষ। সংসারের সময় দেয়া, পরিবারের প্রতি দায়িত্ব, মমত্ববোধ কোনোটাতেই কমতি নেই তার। নেসারের স্বেচ্ছাসেবী কাজে ছায়া হয়ে পাশে থাকেন তার স্ত্রীও। তিনি বলছেন, এমন মানবিক কর্মকাণ্ড তাকেও আন্দোলিত করে, গর্ব করেন স্বামীকে নিয়ে। স্ত্রী হিসেবে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। যখন বাইরে যাই, সবার সাথে দেখা হয়, সবাই বলে যে উনি তো অনেক ভালো কাজ করে, মানুষের অনেক সেবা করে। ওইটা শুনতে অনেক ভালো লাগে, যখন নিজের স্বামীকে সবাই ভালো বলে, ওইটা শুনতে। আমি চাই যে ও এই মানবিক কাজগুলো করে জীবন যেটা চাইছে, এই যে ভালো মানুষের সেবা করতে, ওইটাই করুক, ওইভাবেই আগাক। পেশায় ইঞ্জিনিয়ার, নেশায় মানবিক স্বেচ্ছাসেবী যুবক সাইফুল ইসলাম নেসার, যিনি গত প্রায় 2 দশক ধরে স্বজনহীন আর অসহায় মানুষের সেবা করে তৈরি করেছেন অনন্য এক দৃষ্টান্ত। পেশার বাইরে যার ধ্যান জ্ঞান জুড়ে শুধুই মানব সেবা,
আজকের এই আয়োজনে আমরা কথা বলতে চাই তার সাথে। কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা তো জানি আপনি অসহায় স্বজনহীনদের জন্য কাজ করেন, তো এর শুরুর গল্পটা আমরা জানতে চাই, কীভাবে শুরু? প্রথম তো আমি 2006 সালে ফেনী পলিটেকনিকে ভর্তি হই। তখন ফেনী পলিটেকনিক থেকে মেডিকেল ফেনী সদর হসপিটালের ডিস্টেন্স মানে কাজ ছিল। তো ফেনী সদর থেকে অনেক সময় বলা হয়তো যে আপনারা ফেনী পলিটেকনিক হস্টেলে যান, ওখানে দেখবেন যে ছেলেরা রক্ত দেয়। তো এরকম করে রোগীর অনেক গার্জিয়ানরা রক্তের জন্য আসতো, তো আমরাও রক্ত অ্যারেঞ্জ করে দিতাম, আমাদের বন্ধু বান্ধবরা অ্যারেঞ্জ করতো, আমি সব এভাবে করতে করতে যাওয়া আসা হইতো। তো মেডিকেল কলেজের ওই ফেনী সদরের বারান্দায় দেখতাম যে অনেক রুগী পড়ে আছে, মানে উচ্ছিষ্ট খাবারও পড়ে আছে বারান্দায়, কাপড় ঠিক নেই, ভিজে আছে, অপরিচ্ছন্ন। তো নার্সদেরকে জিজ্ঞেস করতাম যে এই রুগীর কি কেউ নাই? বলে না, এই রুগীর কেউ নাই। তো বলে যে এটা, তো আমি বুঝতে রুগী নাই, কেউ নাই, তাহলে এগুলো কেমন মানে ওই সময় অজ্ঞাত জিনিসটা আমি বুঝতাম না। পরে আপনার আস্তে যাওয়া আসার ভিতরে বুঝলাম যে ওরা অজ্ঞাত, ওদের কোনো স্বজন নাই। ফেনী পলিটিক্যাল পড়াশোনা শেষ করে 13 সালে চট্টগ্রাম চলে আসছি। তখন ইপিজেড তো অনেক দূরে, ইপিজেড থেকে চিটাং মেডিকেল কলেজ তো দূরে দূরে। ট্রাফিক জ্যামের বিষয়গুলো কিন্তু অনেক বেশি। আপনারা তো জানেন বিকাল 5টার পরে যখন গার্মেন্টস ছুটি প্রায় 70-80 হাজার মানুষ একসাথে ছুটে। এখানে তো আসলে মানে সঠিক সময়ে মেডিকেল কলেজে যাওয়া তো অনেকই, কিন্তু আমি চলে যেতাম। আমি প্রতিদিনও না পারলে সপ্তাহে 3-4 দিন 5 দিন চলে যেতাম। প্রথম দিকে তো আসলে শুরুটা তো এত সহজ ছিল না, শুরু তো কোনো দিন সহজ হয় না। এখন যে জিনিসটা সহজ, তখন তো এত সহজ ছিল না। আপনার বললাম না, মেডিকেল কলেজের ওয়ার্ডে গেলে এবার ওয়ার্ডে সিকিউরিটি জিজ্ঞেস করতেছে কোথায় যাবেন, তো আমার তো রুগী কে আছে এটা তো আমি ভিতরে বুঝতেছি না। তো আমি যদি ওনাকে বলতে যে আমি অজ্ঞাত রোগীর কাজ করতে আসছি, এটাও তো বিশ্বাসযোগ্য না। কেন আমাকে সেই বিশ্বাস কেন করবে? তো এই যে কেন করবে, এই বিশ্বাসটা জোগাড় করতে তা অনেক বছর লাগে। তো আস্তে আস্তে দেখা গেলো যে 2 বছর 2 বছর গেলো, এরপরে আস্তে আস্তে একটা ফ্রি হইলাম এবং আলহামদুলিল্লাহ এখনও চলতেছে। এবং আগে যে আমি ব্যাগে করে করে মেডিসিন নিয়ে নিয়ে আসতাম, সেটা আমাকে এখন আসতে হয় না। এখন সেখানে একটা সেই ওয়ার্ডেই 28 নম্বর ওয়ার্ডে মেডিসিন কর্নার আছে, ডাক্তারদের আন্তরিকতা আছে, ওখানে আমাদের পেড আপনার কেয়ার গিভার আছে, তারপরে ডায়াগনস্টিক সেন্টার, মেডিসিন, ফার্মেসি, সব কিছু একটা সেট আপ আছে। আলহামদুলিল্লাহ সব কিছু সহজ হয়ে গেছে এবং সকল মানুষের ভালোবাসা আছে এবং যারা পর্দার আড়াল থেকে প্রকাশ্যে যেভাবে হোক কন্ট্রিবিউশন করতেছে, সকলের সহযোগিতায় আজকে মানে একটা জায়গায় অবস্থান গেছে, এটা আর কি। গ্রাম থেকে উঠে আসা একজন যুবক কেন জীবনের ব্রত হিসেবে নিলেন মানব সেবাকে জানতে চাইতেই উঠে আসলো করুণ এক কাহিনী। অর্থ আর সুচিকিৎসার অভাবে বাবাকে হারানোর কথা মনে হলে এখনও কান্নায় রুদ্ধ হয় তার কণ্ঠ। তখন থেকে দৃঢ় শপথ নেন সাধ্য অনুযায়ী অসহায়ের পাশে দাঁড়ানোর। যখন বাবা মারা গেছে তখন কিন্তু আমরা অ্যাম্বুলেন্স ভাড়াটুকু যে আল্লাহ আমাকে এখন একটা অবস্থান দিচ্ছে, এখন আগের থেকে অনেক কাজ সহজ হচ্ছে। আমি ফিল করি যে যেগুলো আমার বাবা জন্য করতে পারিনি, যদি আল্লাহ যদি আমার বাবাকে হায়াত দিত, এখন আমি আর অনেক কিছু করতে পারতাম। এই যে করতে পারতাম সেই জিনিসটা আমাকে সারা জীবন পীড়া দিবে। আমার ছেলে কত রকম মানুষ কত ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে, মানে আমি ব্রিজ হিসেবে কাজ করতেছি যে একজন অসহায় মানুষ, ক্যান্সারের রোগী, অজ্ঞাত রোগী, কিডনি, কত ধরনের এখন কত মাল্টি ডিজিজ প্রবলেমের পেশেন্টের চিকিৎসার অনুরোধ আমার কাছে আসে বিভিন্নভাবে, এবং এটা আমি বিভিন্ন সলিউশন করার চেষ্টা করি। সেই ক্যাপাসিটি দিছে। এটা যদি এখন আমার বাবা থাকতো, দেখতো, সে উনি খুশি হইতো। এই জিনিসটা তো আসলে আমি ফিল করি খেটে করে। কতটা প্রশান্তি লাগে যখন তার ঐকান্তিক চেষ্টায় স্বজনদের ফিরে পান কেউ, বলছেন এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো না। একটা বয়স্ক মানে বাবা আর কি, তার ছেলে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে চলে যায়, অনেক সময় চলে যায়, তখন তারপর কেউ ছিল না। তো আমরা যদি পাশাপাশি অজ্ঞাত রোগী নিয়ে কাজ করতাম, তো সেই সময় মানুষটা আমাকে ডাকছে, এটাকে বলতেছে যে বাবা আমি তো আমার ছেলেমেয়ে সব আছে, কিন্তু তারা এখন কেউ নাই, সবাই চলে গেছে, আমার সাথে যোগাযোগ করতেছে না, আমাকে এখানে রেখে চলে গেছে। এখন এই আমাকে একটু আপনারা একটু দেখিয়েন। তাই সমস্যা নেই, আপনার আল্লাহ ভরসা টাকার কোনো সমস্যা হবে না, মানে চিকিৎসা কোনো সমস্যা হবে না, ব্যবস্থা হবে। ওনার চিকিৎসা চলতেছে, মানে ওনারা ফিজিক্যাল অনেক ভালো। তো মানে ওনার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, চিকিৎসা চলতেছে, আমরাও যতটুকু করে করতেছি। তো একসময় বলতেছে যে বাবা আমার আর জীবনে বাঁচতে ইচ্ছে করতেছে না, কেননা ছেলে সন্তান জন্ম দিয়েছি, এখন অনেক কষ্ট করে আমি আমার টাকা দিয়ে চিকিৎসা করাতে আনছি, তাদেরকে অনুরোধ করে যে আমাকে মেডিকেলে ভর্তি করালে আমার চিকিৎসা আমার মেডিকেল পর্যন্ত নিয়ে যায়।
কিন্তু তারপরে একদিন পরে তারা চলে গেছে ছেলেরা। ওই যে এই দুঃখ নিয়ে আর বাঁচতে ইচ্ছে করে না আমার। ওই যে আমি যদি আল্লাহ আমাকে দূরত্ব নিয়ে যায় সেটা ভালো হয়। পরের দিন বিকাল 4টায় মারা গেছে। এগুলো তো আসলে একদম মানে প্যাথেটিক বলতে যেটা বলা পরিত্যক্ত পিতা মানে। তো মানে যার বাবা নেই সেই বোঝা যাতে বাবার কী মূল্য, তাদের ছিল তো সেজন্য তারা বোঝে নেই, সেটাই আর কি। কেবল ব্যক্তি উদ্যোগে অজ্ঞাতদের সহায়তা নয়, নেসারের প্রত্যাশা সরকারি উদ্যোগে দেশের সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালে থাকবে বিশেষ সেল, যেখানে বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে পরিচয় শনাক্ত করে দ্রুত সময়ে পৌঁছে দেওয়া যাবে স্বজনদের মাঝে। আমি তো বারবারই বলি যে আমি ব্যক্তি নেসার, আজকে আছি কালকে নেই। যেমন এখন তো যেমন বয়স হচ্ছে, আমার স্পিড কমতেছে, স্পিড বাড়তেছে না, কাজের স্পিড কমতেছে। তো সেই হিসেবে আমিও চাই যে এটার একটা স্থায়ী একটা সমাধান হোক, রাষ্ট্রীয়ভাবে একটা সমাধান আসুক, সলিউশন হোক। অর্থাৎ যাতে রাষ্ট্র যাতে অজ্ঞাত রোগীদের জন্য বাংলাদেশের যেগুলো মেডিকেল কলেজগুলো আছে, সদর হসপিটালগুলো আছে, এখানে যাতে তাদের প্রপার ট্রিটমেন্ট, তারপরে লোকবলের জন্য তাদেরকে কেয়ার গিভিংয়ের জন্য স্পেশাল সে ব্যবস্থা করে, যাতে করে তাদের চিকিৎসাটা নিশ্চিত হয়। কেননা সদর হসপিটাল মেডিকেল কলেজগুলোতে তো যাদের অ্যাটেন্ডেন্স আছে, এই ধরনের একটা পেশেন্টের ভালো ট্রিটমেন্ট হয় না মানে লোকবলের কারণে। সেখানে যারা অজ্ঞাত, যাদের কেউই নেই, তাদের তো এক গ্লাস পানি তুলে দেওয়ার মতো মানুষ নেই, তো তার প্রপার ট্রিটমেন্টটা আপনি কীভাবে আশা করেন? তো সেখানে তো আসলে আপনার লোকবল তো অবশ্যই দরকার। এবং গভর্নমেন্ট যাতে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যাতে অজ্ঞাত রোগীদের জন্য বিশেষ সেল করে, যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে, 28 নম্বর নিউরো সার্জারিতে আছে, ঠিক এটা যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এই জিনিসটা, যে তার ওষুধপত্র, খাবার, মানে পোশাক আশাক সব এখানে থাকবে, তার জন্য লোকাবল থাকবে, যাতে করে সে সেবার জায়গাটাতে সেবা পায়, চিকিৎসা জায়গায় চিকিৎসা পায়, পরীক্ষা জায়গায় পরীক্ষা করতে পারে, তার এক গ্লাস পানি তাকে তুলে দেওয়ার মতো মানুষ থাকতে পারে। এই জিনিসটাই আমি চাই যে এটা স্থায়ীভাবে হোক। অজ্ঞাত অসহায়দের সেবায় নেসার গড়ে তুলেছেন ফাউন্ডেশন। বিত্তবানদের সহায়তায় জোগাড় হয়েছে অ্যাম্বুলেন্স। তার প্রত্যাশা, সেবামূলক এই কাজে আরও হাজারো তরুণ সম্পৃক্ত হয়ে গড়ে তুলবে মানবিক এক বাংলাদেশ, যেখানে অসহায় স্বজনহীন হওয়ায় ধুঁকবে না কোনো প্রাণ।